সম্পূর্ণ ডিফারেন্ট এই চিকেনের রেসিপিটা যেদিন আমার বাসায় তৈরি করা হয়, সেই দিন ভাতের হাঁড়িতে চাল একটু বাড়িয়েই দিতে হয়। এতটাই মজা হয় এই রেসিপিটা, আসলে বাসায় একবার না রান্না করলে বোঝা যাবে না। আমরা বাসায় সচরাচর যেভাবে ব্রয়লার চিকেনটা রান্না করি, তার থেকে এই রেসিপিটা একদমই ডিফারেন্ট আর অনেক বেশি মজা। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই রেসিপিটা আপনি যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। লাইক ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই এই রেসিপিটা একাই ১০০। জাস্ট আমার চিকেন কারির লুকসটা একবার দেখেন। এটা কি লুকস আসছে আলহামদুলিল্লাহ। মানে এতটাই সুন্দর হয়েছে, এতটাই ইয়ামি অ্যান্ড জুসি। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। তো এই রেসিপিটা করার জন্য আমি প্রথমেই চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় ১.৫ কেজির মতো চিকেন নিয়েছি। এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনগুলোকে আমি রেগুলার পিসেস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে একটি ছুরির সাহায্যে আমি এই চিকেনগুলির উপরে একটু দাগ দিয়ে নিয়েছি, যেন আমি যে মশলাগুলো এগুলোতে ব্যবহার করব সেগুলো যেন খুব সুন্দর করে এটার ভেতরে ঢুকতে পারে। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে এই চিকেনের পিসেসগুলিকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। চিকেনগুলো সাজানো হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে দিয়ে নিব। প্রথমে আমি একটি টমেটো দিয়ে নিচ্ছি। আমি টমেটোটাকে একটু কেটে নিয়েছি যেন এটা খুব ভালো করে সেদ্ধ হতে পারে। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি ৪টা পেঁয়াজ, দিয়ে নিচ্ছি ৪টার মতো রসুন এবং কয়েক পিস স্লাইস করে নেওয়া কয়েক টুকরা আদা। আমি এখানে একটা আদাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে নির্দিষ্ট পরিমাণ আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে আমি কতটুকু কি ইউজ করেছি। এখন যেটা এই রেসিপিটার বিশেষ পার্ট সেটা হচ্ছে আমি এখানে প্রায় ২ কাপের মতো দুধ জাল করে নেওয়া সেটা আমি দিয়ে দিয়েছি। এই দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, সেখান থেকে ২ কাপের মতো হবে আমি এখানে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা দিয়ে দিবেন। এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে এই উপকরণগুলোকে দুধের সঙ্গে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলাটা অন করে দিব। চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর আমি এই উপকরণগুলোকে দুধের সঙ্গে আনুমানিক ৪-৫ মিনিটের মতো জাল করে নিব। এখানে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন যে আমি একটি স্প্যাচুলার সাহায্যে এই উপকরণগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যেন এটার উভয় পাশ খুব সুন্দরভাবে দুধের সঙ্গে সেদ্ধ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে এই কাজটা আপনাকে চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখেই করতে হবে। খুব বেশি বাড়িয়ে দিয়ে এটা করা যাবে না, তাহলে দুধে বলক এসে হয়তো বা উপচে পড়ে যেতে পারে। তো সেটা খেয়াল রেখেই আপনি চুলার আঁচটা কমিয়ে রেখে এই সময়টা নিয়ে নেবেন। আনুমানিক ৪-৫ মিনিট জাল করে নেওয়ার পর এবার আমি এই চিকেনের পিসেসগুলোকে এক এক করে তুলে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। চিকেনের পিসেসগুলো সরিয়ে নেওয়ার পর এবার আমি ওই যে টমেটোটা দিয়েছিলাম সেটার ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, যেন আমার এই তরকারির গ্রেভিটার মধ্যে কোনো রকম খোসা বা আঁশ না থেকে যায়। এরপর আমি এই টমেটো সহ হাঁড়িতে থেকে যাওয়া বাকি উপকরণগুলোকে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় ১.৫ কাপের মতো তেল ব্যবহার করেছি। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো এবং তার সঙ্গে কিছু গরম মশলা অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে নিচ্ছি ২টো তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু ছিঁড়ে দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিচ্ছি আমি ১ টুকরো দারুচিনি, দিয়ে নিচ্ছি কয়েকটা লবঙ্গ এবং ৪টা এলাচ। এলাচগুলোর মাথাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যেন এটা থেকে খুব সুন্দর স্মেলটা বের হয়ে যেতে পারে। এবার আমি এই পেঁয়াজগুলোর সঙ্গে গরম মশলাগুলোকে ভেজে নিব এবং পেঁয়াজগুলো বেরেস্তার কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। পেঁয়াজগুলো অনেকটাই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিব। দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর সঙ্গে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। তো প্রথমেই আমি দিলাম ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, ১ চা চামচ পরিমাণ দিলাম জিরা গুঁড়া। আমার মরিচ গুঁড়াটা একটু কম হয়েছে মনে হলো, তাই আমি আরও কিছুটা মরিচ গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এই মশলাগুলোকে আমি ওই লিকুইড মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এবার কষাতে থাকবো। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে, কারণ এই মশলাটা যত ভালো করে কষানো হবে
তরকারির স্বাদটাও ততই ভালো আসবে। ঢাকনা ছাড়া কিছু সময় কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়েও এই মশলাগুলোকে মিনিট 2 এর মতো কষিয়ে নিয়েছি। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবং এ পর্যায়ে আমার মশলাগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ওই যে চিকেনের পিসেসগুলো তুলে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে নিব। দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে কিছু সময়ের জন্য এটাকে আমি কষাতে থাকবো। দুই তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পর আবারও চারপাশ থেকে খুব সুন্দর করে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি আমার ওই যে ব্লেন্ডারের জারটা ধুয়ে মশলা ধোয়া পানিটা এই মাংসের সঙ্গে মিশিয়ে দিব। এ পর্যায়ে আমি আর অন্য কোনো পানি ইউজ করব না, কারণ এই পানিটার মধ্যেই আমার চিকেনটা বাকিটা সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। এ পর্যায়ে আমি বেশ কয়েকটা সবুজ মরিচ ভেঙে দিয়ে দিয়েছি, এটা জাস্ট ফর ফ্লেভার। আর এরপর আমি এটা লাস্ট স্টেপ যেটা, এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ওই গরম মশলার গুঁড়াটা এর উপর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু ভুনা ভুনা করে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটা কি সুন্দর লাগছে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এবার দমে রাখবো 3 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের চিকেন কারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে খুব ছোট্ট একটা টিপস শেয়ার করতে চাই। এই চিকেন কারিটা করার সময় আপনারা যে টমেটোটা ইউজ করবেন সেটা আগে একটু চেক করে নেবেন সেটা টকের পরিমাণ কেমন আছে। যদি একটু বেশি টক হয়ে থাকে তাহলে একটু বুঝে ইউজ করবেন, কারণ টমেটোটা খুব বেশি টক হলে এই চিকেনের গ্রেভিটা একটু টকটক হয়ে যাবে, তখন খেতে খুব একটা মজা লাগবে না। রেসিপিটা হুবহু ফলো করে যদি বাসায় বানিয়ে নিতে পারেন, আমি নিশ্চিত করে বলতে পারি যারা একদমই চিকেন খেতে চান না তারাও এই চিকেন কারিটার ফ্যান হয়ে যাবেন। আমার মতে রান্নার আসলে সুনির্দিষ্ট কোনো রুলস হয় না। আপনি একটা রান্নাকে মনের মাধুরী মিশিয়ে যতটা সুস্বাদু করে তুলতে পারবেন এবং আপনার পরিবারের সদস্যরা যদি সেটা খুব তৃপ্তি সহকারে খায়, আমি মনে করি সেখানেই রান্নার সার্থকতা। আমি নিজে আসলে কোনো রুলস ফলো করে রান্না করি না। রান্না করার সময় আমার মাথায় একটা বিষয় কাজ করে যে কোন ওয়েতে কোন উপকরণগুলো মিশিয়ে রান্নাটা করলে এই রান্নাটা খেতে একটু বেশি সুস্বাদু হবে, ঠিক সেটা চিন্তা করেই আমি রান্নাটা করার চেষ্টা করি। এবং যে উপকরণগুলো মেশালে আমার মনে হয় যে এই খাবারটা খেতে একটু ডিফারেন্ট লাগবে এবং একটু বেশি টেস্টি হবে, সেই উপকরণগুলোই আমি রান্নার সাথে মেশানোর চেষ্টা করি। এছাড়া কোনো নির্দিষ্ট রুলস ফলো করে বা কোনো নিয়ম মেনে আমি কখনোই রান্নাটা করি না। তো অনেক জ্ঞানী কথা বলে ফেলেছি, আর কথা বাড়াচ্ছি না। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।